আইএলটিএস এক্সাম বাঙালির কাছে যেটা হচ্ছে মাউন্ট এভারেস্টের চাইতেও অনেক বেশি হার্ড। বাট আপনি যদি প্রপার গাইডলাইন্স ফলো করেন তাহলে আশা করি 2 থেকে 3 মাসের মধ্যে আপনি নিজে প্রিপারেশন নিয়ে খুব ভালো একটা স্কোর তুলতে পারবেন। আপনাকে কোনো কোচিং সেন্টারে যাইতে হবে না, কোনো অনলাইন বা অফলাইনে মেন্টরসের কাছ থেকে কোনো ধরনের হেল্প নিতে হবে না। জাস্ট আপনার প্রয়োজন হচ্ছে সঠিক গাইডলাইন্স এবং 2-3 মাসের ফোকাস। মনে রাখবেন আইএলটিএস শুধুমাত্র একটা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট, এর বাইরে কিছুই না। জাস্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজে আপনি কতটুকু দক্ষ বা পারফেক্ট এইটার জন্য মূলত আইএলটিএসটা দেওয়া লাগে। সো প্রথমত আপনি আইএলটিএস প্রিপারেশন নেওয়ার আগেই যখন আপনি চিন্তা ভাবনা শুরু করেন যে আইএলটিএস এক্সাম দিবেন, ফার্স্ট যে চিন্তাটা আপনার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ভালো একটা এনভায়রনমেন্ট বা হচ্ছে নেটওয়ার্ক কানেক্টিভিটি। কারণ আপনি যখন আইএলটিএস প্রিপারেশন নেবেন, ভালো নেটওয়ার্ক কানেক্টিভিটি অথবা এনভায়রনমেন্ট ছাড়া আপনি কখনোই ফোকাসড হইতে পারবেন না, আপনি ভালোভাবে পড়াশোনা করতে পারবেন না। স্পেসিফিক্যালি আমি যদি লিসেনিং অ্যান্ড রিডিং মডিউলের কথা বলি, এই দুইটা পার্টে আপনি কখনোই ফোকাসড না থাকলে ভালো একটা রেজাল্ট বা স্কোর তোলা পসিবল না। লাইক লিসেনিংয়ের কথা বলি, লিসেনিংয়ে যেটা হয় আপনি জাস্ট একবারই অডিওটা শুনতে পারেন। এখন আপনি যদি ফোকাসড না থাকেন, 1-2টা কোয়েশ্চেন পরে গিয়ে আপনার ফোকাসটা আপনি অন্যদিকে চলে গেল, বা কোনো একটা নয়েজের কারণে বা কোনো একটা প্রবলেমের কারণে আপনার ফোকাসটা সরে গেল, দেন আপনি অটোমেটিক্যালি 2-3টা অ্যান্সার মিস করে ফেলবেন। দ্যাটস ওয়াই আপনার এনভায়রনমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বর যে বিষয় সেটা হচ্ছে যে কোনো কোচিং সেন্টারে দৌড়াদৌড়ি না করে আপনাকে প্রথমেই খুঁজে বের করতে হবে যে অনলাইনে ভালো ভালো চ্যানেল কোনগুলো, যে চ্যানেলগুলো থেকে আপনি প্রপার একটা হেল্প নিতে পারেন এবং আপনাকে আপডেটেড লার্নিং প্রসেসগুলো আপনাকে বলতে পারে। আজকে আমি চেষ্টা করব এই ভিডিওতে বিস্তারিত বলার জন্যে যে আপনি কিভাবে একদম আইএলটিএসের শুরু থেকে লাস্ট পর্যন্ত প্রিপারেশনটা নেবেন, কোন কোন চ্যানেলগুলো আপনার ফলো করা উচিত এবং কোন কাজগুলো করলে আইএলটিএসে মোটামুটি ডিসেন্ট একটা স্কোর আসবে এবং আপনি সেলফ প্রিপারেশনের মাধ্যমেই সেটা করতে পারবেন। প্রথমে আপনাকে আইএলটিএস ক্যামব্রিজের 10 থেকে লেটেস্ট ভার্সন পর্যন্ত সবগুলো হচ্ছে কিনে ফেলা উচিত। অ্যান্ড বাড়তি যে অনেক ক্ষেত্রে বই কেনা হয় সেই বইগুলো আসলেই কেনা উচিত না। অনেকে আইএলটিএস প্রিপারেশন নিতে গিয়ে যেটা করে, অনেকগুলো বই হচ্ছে কিনে ফেলে যে প্রচুর পড়তে হবে, হ্যান তেন এসে মানে সাপ্লিমেন্টারি বুক যেগুলো, এগুলো আমার মনে হয় না যে আসলেই দরকার। আপনি শুধুমাত্র ক্যামব্রিজ 10 থেকে লেটেস্ট বুক পর্যন্ত যতগুলো বের হয়েছে এগুলো কিনতে হবে। আর রাইটিংয়ের জন্য স্পেসিফিক্যালি সাইমনের বইটা ফলো করতে পারেন, রাইটিং টাস্ক 1 and 2, যেটা আমি ফলো করছিলাম, চাইলে আপনারা দেখতে পারেন। ওটা হচ্ছে রাইটিংয়ের জন্য ভালো। স্পিকিংয়ের জন্য অবশ্যই মাটকার আইএলটিএস স্পিকিং যে বইটা আছে সেটাই পড়লে হচ্ছে একদম প্রপার আপনার প্রিপারেশন হয়ে যাবে। স্পিকিংয়ে মাটকার আইএলটিএস থেকে একদম হুবহু কমন চলে আসে, বিশেষ করে হচ্ছে যে কিউ কার্ডের জন্য। সো স্পিকিংটা হচ্ছে শুধুমাত্র মাটকার আইএলটিএসটা নিতে পারেন, রাইটিংয়ের জন্য হচ্ছে সাইমন নিতে পারেন অথবা মাটকার নিতে পারেন। তো মাটকার হচ্ছে জাস্ট স্যাম্পল অ্যান্সার প্র্যাকটিস করার জন্য বা হচ্ছে আইডিয়া নেওয়ার জন্য মাটকার থেকে। আর লিসেনিংয়ের জন্য কোনো স্পেসিফিক্যালি কোনো বই নেই, রিডিংয়ের জন্য স্পেসিফিক্যালি কোনো বই নেই। লিসেনিংয়ে যেটা আপনি করতে পারেন, প্রথমত আপনাকে কোয়েশ্চেনের প্যাটার্নটা বুঝতে হবে যে লিসেনিংয়ের কোয়েশ্চেনগুলো কীভাবে আসতেছে। এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে আপনি ক্যামব্রিজ 10-এর সাথে ক্যামব্রিজ 18 বা 19-এর হুবহু মিল পাবেন। এইখানে অনেক ভিন্নতা থাকে, কোয়েশ্চেনের ভিন্নতা থাকে। লাস্ট হচ্ছে ধরুন 1 বছর বা 2 বছরের যে কোয়েশ্চেন প্যাটার্নটা, লাস্ট 5 বছর কোয়েশ্চেন প্যাটার্নটা সেম না। সো এইটা হচ্ছে আপনাকে অ্যানালাইসিস করতে হবে যে বর্তমানে কোন কোয়েশ্চেনগুলো লিসেনিংয়ে আসতেছে, সেই কোয়েশ্চেনগুলো আপনাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। প্রথমত লিসেনিং স্কিল বাড়ানোর জন্য অবশ্যই আপনাকে ডেইলি নিয়মিত লম্বা একটা সময় পডকাস্ট শুনতে হবে অথবা ইংলিশ মিউজিক শুনতে হবে, যেটা হচ্ছে আপনার লিসেনিং স্কিলটাকে বাড়াবে। আপনি চাইলে বিবিসি শুনতে পারেন বা বিভিন্ন ধরনের হচ্ছে পডকাস্ট শুনতে পারেন, যেগুলো হচ্ছে আপনার লিসেনিং স্কিলটা বাড়ায়। মনে রাখবেন, আপনি কখনোই লিসেনিংয়ে 100% আপনি বুঝতে পারবেন না। আপনার হয়তো বা প্রথম দিকে 30 বা 40% আপনি
বুঝবেন, দেন আস্তে আস্তে হয়তো আপনার এটা ইমপ্রুভমেন্ট হবে। কিন্তু আপনি যতই স্কিলড হন না কেন, লিসেনিংয়ে 100% বোঝা কখনোই পসিবল না। তো সেই ক্ষেত্রে আপনি যদি লিসেনিংয়ে ভালো করতে চান, তাহলে অবশ্যই আপনাকে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করতে হবে। লিসেনিংয়ে ভালো করার জন্য আপনি প্রথমত যেই চ্যানেলটা ফলো করতে পারেন সেটা হচ্ছে বাংলা আয়ার্স। বাংলা আয়ার্স হচ্ছে একটা মাস্টারপিস চ্যানেল, যেই চ্যানেলে আপনি A to Z সব কিছু পাবেন। মানে লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিংয়ের জন্য আপনার যত ধরনের ম্যাটেরিয়ালস দরকার সবগুলো ম্যাটেরিয়ালসই এই বাংলা আয়ার্স চ্যানেলে দেওয়া আছে, যেটা আমি ফলো করছিলাম পার্সোনালি। দেন হচ্ছে আসি রিডিংয়ে। আপনি রিডিংয়ের সেম কাজটাই করবেন লিসেনিংয়ের মতো। প্রথমত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে কোয়েশ্চেন প্যাটার্নটা বোঝা, যে আপনার ফার্স্ট পেসেজে কোন ধরনের কোয়েশ্চেন আসে, সেকেন্ড পেসেজে কোন ধরনের কোয়েশ্চেন আসে, থার্ড পেসেজে কোন ধরনের কোয়েশ্চেন আসে। তো এই কোয়েশ্চেনটা বোঝার জন্য আপনি যেটা করতে পারেন, ক্যামব্রিজের একটা ক্যামব্রিজ আপনি নিতে পারেন। ধরুন হচ্ছে ক্যামব্রিজ 15 নিয়ে আপনি ক্যামব্রিজ 15 প্রত্যেকটা ক্যামব্রিজেই 4টার মতো টেস্ট থাকে। ক্যামব্রিজ 15 নিয়ে আপনি 4টা টেস্ট দিবেন। আপনি বোঝেন না বোঝেন মোটামুটি 4টা টেস্ট দিবেন। পাশাপাশি এই 4টা টেস্টে ডিপলি অ্যানালিসিস করবেন যে 4টা টেস্টে কী ধরনের কোয়েশ্চেন আসছে। প্যাসেজ 1-এ আপনার অলওয়েজ এক ধরনের কোয়েশ্চেনই থাকে, হ্যাঁ হয়তো একটু ভিন্ন হইতে পারে, তবে এটা নট অলওয়েজ। সো পেসেজ 2-এর ক্ষেত্রেও সেম, পেসেজ 3-এর ক্ষেত্রেও সেম। সো এই কৌশলগুলো হচ্ছে আপনাকে আয়ত্ত করতে হবে যে পেসেজ 1-এ কী ধরনের কোয়েশ্চেন আসে, পেসেজ 2-তে, পেসেজ 3-তে। কারণ প্রথম দিকে হয়তোবা আপনার স্কোর খুব ভালো একটা নাও হইতে পারে, আপনি হয়তোবা 40-এর মধ্যে 20 অ্যান্সার করতে পারতেছেন, বা অনেক ক্ষেত্রে আপনার 15 আসতেছে। সো প্যানিক হওয়ার কিছু নেই, প্রথম দিকে এটা সবারই হয়, অনেকের হচ্ছে 10টাও হয় 40টার মধ্যে, 30টার মধ্যে 10টাও হয়। সো আপনার উচিত হবে প্র্যাকটিস করা। তো রিডিংয়ে স্কিল বাড়ানোর জন্য আপনি যেটা করতে পারেন, অ্যানালিটিক্যাল যে আর্টিকেলগুলো রয়েছে বা অ্যাসেগুলো আছে, আপনি অনলাইন থেকে সেই অ্যাসে বা আর্টিকেলগুলো পড়তে পারেন, অথবা নিউজ পেপার পড়তে পারেন, যেটা আপনাকে আপডেট রাখবে। রিডিংয়ে কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে ধারণা পাওয়ার পর আপনার স্ট্রং পয়েন্ট অ্যান্ড উইক পয়েন্টগুলো বের করতে হবে, যাতে আপনি বুঝতে পারেন কোন দিকটা হচ্ছে আপনার জন্য সহজ এবং কোন সাইডটা হচ্ছে আপনার জন্য কঠিন। সো কঠিনগুলো হচ্ছে আপনি অ্যানালিসিস করে বুঝিয়ে প্র্যাকটিস করতে থাকবেন। যত বেশি প্র্যাকটিস করবেন তত হচ্ছে আপনার অ্যাকিউরেসিটা বাড়বে। 2 নম্বর বিষয় হচ্ছে যে মিনিং বোঝার ট্রাই করা। আপনি যখন একটা পেসেজ পড়বেন বা কোয়েশ্চেন পড়বেন, তখন অবশ্যই আপনাকে মিনিং বুঝতে হবে। আপনার ওয়ার্ডের মিনিং বোঝার দরকার নেই, আপনার হচ্ছে সেন্টেন্সের মিনিং বুঝতে হবে বা প্যারার মিনিংটা বুঝতে হবে, যে এই প্যারাতে মূলত কী বোঝাইতেছে। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট রিডিংয়ের জন্য। আপনি যদি রিডিংয়ে মিনিং ক্যাচ না করতে পারেন, তাহলে আপনি রিডিংয়ে ভালো স্কোর তুলতে পারবেন না। সো রিডিংয়ের জন্যে আপনি চাইলে আসাদ ইয়াকুবের ভিডিওগুলো দেখতে পারেন। ওনার হচ্ছে অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স দেওয়া আছে ওনার ভিডিওতে। অ্যান্ড উনি অলওয়েজ হচ্ছে আপডেটেড কোয়েশ্চেনগুলো নিয়ে অনেক আলোচনা করে থাকেন, অ্যানালিসিস করে থাকেন, যেটা আপনাদের ক্ষেত্রে হেল্পফুল হতে পারে। সো আপনি চাইলে রিডিংয়ের জন্য আসাদ ইয়াকুব অ্যান্ড বাংলা আয়ার্স এই 2টা চ্যানেল ফলো করতে পারেন। অবশ্যই মনে রাখতে হবে, আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনার অ্যাকিউরেসি তত বেশি বাড়বে। আরেকটা ব্যাপার হচ্ছে ক্যামব্রিজের টেস্ট অনুযায়ী অনেক সময় স্কোরটা বাড়ে কমে, কারণ ক্যামব্রিজের কিছু টেস্ট হচ্ছে সুপার হার্ড, আবার ক্যামব্রিজের কিছু টেস্ট হচ্ছে খুবই ইজি। সো এই 2টার উপর ডিপেন্ড করে আসলে আপনার টেস্টটা স্কোরটা অনেক সময় বাড়বে কমবে। সো এটা নিয়ে আসলে টেস্ট হওয়ার কিছু নেই, জাস্ট প্র্যাকটিস করে যান। রাইটিংয়ের জন্য আমি যেই চ্যানেলটা ফলো করতাম সেটা হচ্ছে আয়ার্স আপ অ্যান্ড আয়ার্স লিজ। পরবর্তীতে আয়ার্স সাইমনটাও কিছু দেখছিলাম। সো আপনার প্রথমে যেটা করতে পারেন, বেসিক ধারণা নেওয়ার জন্য, খুব ইজিলি বোঝার জন্য আয়ার্স আপটা ফলো করতে পারেন। ওনার হচ্ছে ভিডিও খুব কম দেওয়া, বাট প্রত্যেকটা টপিক বা পার্টের হচ্ছে ভিডিও দেওয়া আছে। সো আপনি একটা ভিডিও যদি মোটামুটি ভালোভাবে দেখেন, তাহলে ওইখান থেকে আপনি ক্যাচ করে ফেলতে পারবেন যে রাইটিংয়ের কোন পার্টের কীভাবে লিখতে হয়, কীভাবে অ্যান্সারগুলো অর্গানাইজ করতে হয়। দেন হচ্ছে আয়ার্স লিজের ভিডিওগুলো দেখতে পারেন, ওনার ভিডিওগুলো হচ্ছে খুবই হেল্পফুল। আবার বাংলায় আয়ার্সের ভিডিওগুলো দেখতে পারেন, বাংলা আয়ার্সের ভিডিওগুলো হচ্ছে খুব সহজ এবং সাবলীলভাবে বোঝাই থাকে।
আমি যেটা বলি আর কি, যে বাংলায় আইএলটিএস হচ্ছে একটা কম্বাইন্ড, মানে অ্যাডোজের সব কিছু এখানে আছে, অল ইন ওয়ান, একের ভিতরেই সব পাওয়া যায় এখানে। তবুও আরও ভালো প্রিপারেশন নেওয়ার জন্য অবশ্যই আপনাকে ভালো ভালো যে চ্যানেলগুলো রয়েছে এই চ্যানেলগুলো ফলো করতে হবে। সো রাইটিং যেটা মূলত ফ্যাক্ট, সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে, সেন্টেন্স স্ট্রাকচারে ভিন্নতা রাখতে হবে, অ্যান্ড এইখানে অবশ্যই আপনার লেক্সিক্যাল রিসোর্সটা ডেভেলপ করতে হবে। আপনি যত সেন্টেন্স অর্গানাইজলি লিখতে পারবেন এবং সেন্টেন্সে ভ্যারাইটি রাখতে পারবেন, আপনার লেক্সিক্যাল রিসোর্স ভালো থাকবে, এখানে মিস্টেক কম থাকবে, আপনি রাইটিংয়ে তত ভালো মার্কস তুলতে পারবেন। তবে দ্য প্রবলেম ইজ দ্যাট রাইটিংয়ে আসলেই ভালো মার্কস তোলা সত্যিকার অর্থেই হার্ড। রাইটিংয়ে 7.7 বা 7.5 পাওয়া খুবই টাফ। দেন হচ্ছে স্পিকিং হচ্ছে আপনাকে যেটা করতে হবে, প্রথমে একজন পার্টনার চুজ করতে হবে। আপনার স্পিকিংটা দুইভাবে প্র্যাকটিস করতে পারেন, এক হচ্ছে র্যান্ডমলি, আর হচ্ছে টপিক ওয়াইজ। তো প্রথমে আপনারা যেটা করতে পারেন, টপিক ওয়াইজ প্র্যাকটিস না করে র্যান্ডমলি প্র্যাকটিস করতে পারেন। কারণ প্রথমেই যদি আপনি টপিক ওয়াইজ প্র্যাকটিস করা শুরু করেন, তাহলে আপনি হয়তো বা আইডিয়া খুঁজে নাও পেতে পারেন, বা আপনাকে অনেকটা স্ট্রাগল করতে হবে। সো সেই ক্ষেত্রে আপনাকে র্যান্ডম প্রথম কথা বলতে হবে বা প্র্যাকটিস করতে হবে। হয়তো আপনি 10 মিনিট, 15 মিনিট বা আধা ঘন্টা আপনি আপনার পার্টনারের সাথে প্র্যাকটিস করতে পারেন। যদি আপনি ইনিশিয়ালি কোনো পার্টনার খুঁজে না পান, তাহলে হচ্ছে বিভিন্ন ধরনের টকিং অ্যাপস আছে, যেগুলোর সাহায্যে আপনি আপনার স্পিকিং প্র্যাকটিস করতে পারেন, বা আপনি এআইয়ের সাহায্য নিতে পারেন, চ্যাটজিপিটির সাহায্য নিতে পারেন, যেগুলোর সাহায্যে আপনি আপনার ব্যান্ড স্কোর বা লেভেলটা আপনি জানতে পারবেন। সো যেহেতু স্পিকিংয়ে পার্ট হচ্ছে 3টা, ফার্স্ট পার্ট হচ্ছে খুবই ইজি, জাস্ট হচ্ছে যে আপনাকে নিয়ে কোয়েশ্চেন করা হবে, যে ইন্ট্রোডিউস ইউর সেলফ, আপনার হবি, মেবি আপনার পড়াশোনা, আপনার বাসা, মানে সামথিং লাইক দ্যাট। পার্ট 2তে জাস্ট আপনাকে স্টোরি বলতে বলা হবে, যে স্টোরিটা হচ্ছে আপনি আপনার নিজের মতো বলতে পারেন। ইট ডাজেন্ট ম্যাটার যে আপনি স্পিকিংয়ে সত্য বলতেছেন নাকি মিথ্যা বলতেছেন, ম্যাটার্স হচ্ছে যে আপনি কতটুকু অর্গানাইজলি বলতে পারতেছেন, ও ছাড়া কতটুকু ফ্লুয়েন্টলি আপনি বলতে পারতেছেন, আপনি কতটুকু সেন্টেন্স ভ্যারাইটিস রাখতে পারতেছেন, আপনার লেক্সিক্যাল রিসোর্স কেমন, আপনার গ্রামাটিক্যাল অ্যাকুরেসি কেমন। হ্যাঁ, তো স্পিকিংয়ের জন্যে আপনারা আইএলটিএস অ্যাডভান্টেজের ভিডিওগুলো দেখতে পারেন, খুবই ভালো। আইএলটিএস অ্যাডভান্টেজের ভিডিওগুলো দেখলে মোটামুটি স্পিকিংয়ে ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে আশা করি। অ্যান্ড দ্য লাস্ট থিং ইজ, আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, আপনি তত ভালো করতে পারবেন। উইদাউট প্র্যাকটিস ইন আইএলটিএস আপনি কখনোই ভালো একটা বা ডিসেন্ট একটা স্কোর তুলতে পারবেন। এখন 2 থেকে 3 মাস প্রিপারেশনের পরে অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে প্রিপারেশনের মাঝে মক টেস্ট দেওয়ার, তাহলে আপনি আপনার রিয়েল ব্যান্ড স্কোরটা বুঝতে পারবেন। তবে এখানে একটা কথা আছে, অনেক সময় মক টেস্টে ভালো মার্কস আসে না। যেমন অনেক ভালো প্রিপারেশন, ক্যামব্রিজ টেস্ট দিলে আপনারা হচ্ছে যে 6.5 বা 7 আসে, কিন্তু আপনি যখন মক টেস্ট দেন তখন দেখা যাচ্ছে আপনার 5.5 বা সর্বোচ্চ 6 আসে। এর কারণ হচ্ছে ক্যামব্রিজ নির্দিষ্ট একটা প্যাটার্ন ফলো করলেও মক টেস্টে নির্দিষ্ট কোনো প্যাটার্ন ফলো করা হয় না, এবং মক টেস্টগুলো তুলনামূলক কঠিন করা হয়ে থাকে, যাতে আপনি মনে করেন যে আপনার প্রিপারেশন ভালো না, অ্যান্ড আপনি আরও টাইম নেন ওদের কোচিং সেন্টারে ভর্তি হন। সো এই মক টেস্ট নিয়ে আসলেই প্যারা খাওয়ার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না, কারণ অনেক স্টুডেন্ট এরকম আছে যারা মক টেস্টে 5.5 পাইছে, কিন্তু রিয়েল এক্সামে গিয়ে 7 পাইছে। বাট আপনাকে মক টেস্ট দিতে হবে যাতে আপনার ভয়টা কেটে যায়, আপনি এক্সামের এনভায়রনমেন্টটা বুঝতে পারেন, কীভাবে একটা এক্সাম কন্ডাক্ট হয়, কীভাবে শুরু হয়, কীভাবে শেষ হয়। এবং অবশ্যই মক টেস্ট দিলে আপনার যেটা হবে, আপনার টাইম সম্পর্কে ভালো স্বচ্ছ ধারণা থাকবে, অ্যান্ড আপনি টাইম সম্পর্কে সচেতন থাকতে পারবেন, আপনি বুঝতে পারবেন আপনার ল্যাকিংসগুলো কোথায় আছে। সো থ্যাংক ইউ ফর স্টিং উইথ মি। যারা অনেক দিন ধরে আমার ভিডিও দেখতেছেন, অসংখ্য ধন্যবাদ। রিসেন্টলি হচ্ছে আমার 1K সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে, যার কারণে আসলেই অনেকটা হ্যাপি। যদিও আমি রেগুলার ভিডিও দিতে পারতেছি না, কিন্তু হচ্ছে বর্তমানে আমাদের ভ্যাকেশন চলতেছে, অ্যান্ড ভ্যাকেশনে মোটামুটি যেহেতু সামার, তো প্রচুর কাজের চাপ থাকে। এই ক্ষেত্রে অনেকেই হচ্ছে আমাকে বলেন যে ভাই আপনাকে নক দিলে পাওয়া যায় না, বা হচ্ছে আপনি রিপ্লাই করতেছেন না। হ্যাঁ, তো এটা খুবই ফ্রাস্ট্রেটিং। তো
আপনাদের দিক থেকে একটি ফ্রাস্ট্রেটিং, কিন্তু সমস্যা হচ্ছে এইখানে এত ব্যস্ততার মধ্য দিয়ে যাইতে হয়, যার কারণে ডানে বামে আসলে তাকানোর সুযোগটা ওইভাবে হয় না। সো ফর দ্যাট আমি সরি পার্সোনালি, বাট হোপফুলি চেষ্টা করবো আপনাদের